স্ট্রাকচার অফ অ্যাটম। এই অ্যাটমিক স্ট্রাকচার বা স্ট্রাকচার অফ অ্যাটম চ্যাপ্টার নিয়ে আমরা এখন আলোচনা করব। এখানে আমরা ফার্স্ট অ্যাটম দেখবো, যে আমাদের ফার্স্ট যে অ্যাটমিক থিওরি অফ ম্যাটার আমাদের ফার্স্ট যে প্রপোজ করেছিল তিনি হলেন কি সায়েন্টিস্ট আমাদের কি ডাল্টন, জন ডাল্টন। এই ফার্স্ট উনি জন ডাল্টন আমাদের কি অ্যাটমিক স্ট্রাকচার বা অ্যাটমিক থিওরি অফ ম্যাটার আলোচনা করেছিলেন, এবং তার এই এক্সপ্লেনেশন বা তার এই থিওরিটাকে আমরা কি বলি, যে ডাল্টনস অ্যাটমিক থিওরি বলি। বাট আমরা এখন দেখবো ডাল্টনস অ্যাটমিক থিওরিটা কতটা ভ্যালুয়েবল বা কতটা গুরুত্বপূর্ণ রয়েছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। অ্যাকর্ডিং টু দ্য জন ডাল্টন বা অ্যাকর্ডিং টু ডাল্টনস অ্যাটমিক থিওরি, যে কি বলেছেন, দ্য অ্যাটম অ্যাজ আলটিমেট পার্টিকেল অফ ম্যাটার। তো আমাদের জন ডাল্টন বা অ্যাকর্ডিং টু ডাল্টনস অ্যাটমিক থিওরি কি বলে গেছেন, যে বলেছেন যে আমাদের অ্যাটমই হচ্ছে কোনো ম্যাটারের আলটিমেট পার্টিকেল, মানে অ্যাটমই সর্বশেষ, অ্যাটমকে আর ভাঙা যাবে না। কোনো ম্যাটারকে ভাঙলে আমাদের অনেকগুলো আমরা অ্যাটম পাবো, সেটাই আমাদের ওই ম্যাটারের কি আলটিমেট পার্টিকেল। কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে দেখি যে এই উক্তিটি একদম সর্বোচ্চ ভুল, কারণ আমরা জানি যে অ্যাটমকে ভাঙলে আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাই। পরবর্তী ক্ষেত্রে আমরা সেটা দেখেছি, তাহলে আমাদের ডাল্টনস অ্যাটমিক থিওরি আমাদের কি রং বা ভুল প্রমাণিত হলো। তো এটা কিভাবে আমাদের ভুল প্রমাণিত হলো সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখবো, যে at the end of the 19th and beginning of the 20th century, কি আমাদের 19th সেঞ্চুরির শেষের দিকে এবং 20th সেঞ্চুরির শুরুর দিকে আমাদের সায়েন্টিস্ট যারা রয়েছে, অন্যান্য সায়েন্টিস্ট, তারা কি বিভিন্ন এক্সপেরিমেন্ট এবং অবজারভেশন করতে থাকে। বিভিন্ন এক্সপেরিমেন্ট এবং অবজারভেশনের ফলে তারা কি স্টাবলিশ করে, যে অ্যাটমস আর মেড আপ অফ সাব অ্যাটমিক পার্টিকেলস। টার্মটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখো যে এতদিন পর্যন্ত এর আগে, যে বিফোর দ্য এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি, সবাই কি জানতো, যে অ্যাটম অ্যাজ দ্য আলটিমেট পার্টিকেল অফ দ্য ম্যাটার অ্যাকর্ডিং টু দ্য ডাল্টনস অ্যাটমিক থিওরি। কিন্তু এরপর থেকে আমরা কি জানতে পারি, যে অ্যাটমস আর মেড আপ অফ সাব অ্যাটমিক থিওরি, সাব অ্যাটমিক পার্টিকেলস, মানে কিছু সাব অ্যাটমিক পার্টিকেলস দিয়ে আমাদের কি অ্যাটম তৈরি হচ্ছে। তাহলে আমাদের সেই সাব অ্যাটমিক পার্টিকেলসগুলো কি কি, ইলেকট্রনস, প্রোটনস এবং নিউট্রনস, এই তিন ধরনের সাব অ্যাটমিক পার্টিকেলস দিয়ে আমাদের কি অ্যাটম তৈরি হচ্ছে। তাহলে এখান থেকে আমাদের এই কনসেপ্টটা দেখা যাচ্ছে কি, দি কনসেপ্ট ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ দ্য ডাল্টনস অ্যাটমিক থিওরি। কারণ অ্যাকর্ডিং টু দ্য ডাল্টনস অ্যাটমিক থিওরি ওখানে বলা হয়েছিল যে আমাদের কি অ্যাটমকে আমরা ভাঙতে পারবো না। বাট আমরা এখান থেকে জানতে পারি যে অ্যাটমকে ভাঙার ফলে বা ভাঙার পর আমরা তিনটে সাব অ্যাটমিক পার্টিকেলস পাই। কি কি পাই? ইলেকট্রনস, প্রোটনস এবং নিউট্রনস। দেন আমাদের ডিসকভারি অফ ইলেকট্রন, যে আমাদের ফার্স্ট যে আমাদের সাব অ্যাটমিক পার্টিকেল রয়েছে ইলেকট্রন, ফান্ডামেন্টাল সাব অ্যাটমিক পার্টিকেল। এই ইলেকট্রনটা আমাদের ডিসকভারি কি করে হলো? একজন সায়েন্টিস্ট ছিলেন, যিনি ছিলেন কি জে জে থমসন। জে জে থমসন তিনি একটা এক্সপেরিমেন্ট করলেন। কি এক্সপেরিমেন্ট করলেন? যে আমাদের একটা ডিসচার্জ টিউব নিলেন, ঠিক আছে? সেই ডিসচার্জ টিউব, কি ধরনের ডিসচার্জ টিউব নিলেন তিনি এক্সপেরিমেন্টের জন্য? যে it is a sealed glass tube filled with gas which as metal electrodes। তিনি এখানে একটা নির্দিষ্ট একটা গ্যাস নিয়েছেন। এই যে এখানে যে আমাদের ডিসচার্জ টিউবটা রয়েছে, যে দেখতে পাচ্ছেন যে টিউবটা, এই টিউবের মধ্যে তিনি একটা গ্যাস নিয়েছেন এবং কি একটা মেটাল ইলেকট্রোড রয়েছে। এই যে এখানে একটা ইলেকট্রোড, এখানে একটা ইলেকট্রোড, তিনি এখানে কি দুটো ইলেকট্রোড নিয়েছেন। এখানে মাইনাস প্রান্তের সাথে যে ইলেকট্রোড রয়েছে সেটাকে আমরা বলবো ক্যাথোড, এবং প্লাস ইলেকট্রোডকে আমরা কি বলবো? অ্যানোড। তারপর উনি কি করলেন? এটাকে একটি হাই ভোল্টেজ ব্যাটারি বা জেনারেটরের সঙ্গে তিনি কানেক্ট করেছেন। তারপর সেকেন্ড পয়েন্টে দেখতে পাচ্ছি যে এই যে গ্যাস রয়েছে, গ্যাসেস আর পোর কন্ডাক্টরস অফ ইলেকট্রিসিটি। তার মানে কি, যখন আমরা এখানে ভোল্টেজ দেবো বা কারেন্ট পাস করব, একটা জিনিস আমরা জানতে পারি, যতই আমরা কারেন্ট পাস করি নর্মালি বা অর্ডিনারি কন্ডিশনে আমাদের কি থাকে? গ্যাস কোনো কারেন্ট বা ইলেকট্রিসিটি কি কন্ডাক্ট করে না। বাট কোন ক্ষেত্রে যে গ্যাসটা আমরা ইউজ করেছি বা নর্মালি গ্যাস আমাদের ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, সেটা হলো কি বিকাম কন্ডাক্টর। গ্যাস বিকাম কন্ডাক্টর অ্যাট হাই ভোল্টেজ অ্যান্ড দ্য লো প্রেশার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্মস, বা মনে রাখতে হবে তোমাদের কি, গ্যাস তখনই আমাদের কি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে যখন আমাদের হাই ভোল্টেজ আমরা কারেন্ট সাপ্লাই করব এবং লো প্রেশার থাকবে, তখনই আমাদের কি, আমাদের যে গ্যাসটা আমরা ইউজ করেছি এই যে ডিসচার্জ টিউবের মধ্যে, সেটা আমাদের কি কারেন্ট পাস করবে বা কারেন্ট আমাদের পাস করতে হেল্প করবে। তাহলে এই যে ডিসচার্জ টিউবটা আমাদের কারেন্ট বা হাই ভোল্টেজ কারেন্ট সাথে অ্যাড করার ফল আমাদের এখানে কি হচ্ছে? এখানে আমাদের কি এক ধরনের এখান থেকে আমাদের রে বের হচ্ছে। এখান থেকে রে, এই রেটা কি এই মাইনাস প্রান্ত বা ক্যাথোড প্রান্ত থেকে কি আমাদের অ্যানোড প্রান্তের দিকে যাচ্ছে। আমরা যে এই যে আমি এখানে ইয়েলো কালার যে তোমাদের রেটা দেখালাম, কিন্তু নর্মালি খালি চোখে আমরা কি এই রেটা আমরা
দেখতে পাবো না, কিন্তু এই রের কিছু বৈশিষ্ট্য আছে বা এমন কিছু তোমাদের প্রপার্টিজ আছে যার কারণে আমাদের এই রেটাকে আমাদের কি স্পেশাল করেছে, যে এই রেটাকে আমাদের দেখার জন্য পরবর্তী ক্ষেত্রে তিনি দেখলেন যে কি করে বুঝবো যে আমাদের এখান থেকে রেটা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে বের হচ্ছে, সেটাকে আমরা ভিজিবল করার জন্য তিনি কি করলেন, এই যে অ্যানোড রয়েছে এই অ্যানোডে কিছু পারফোরেটেড করে দিলেন, মানে পারফোরেটেড অ্যানোড নিলেন বা কিছু ছিদ্র করে দিলেন। তো ছিদ্র করার ফলে আমাদের এখানে কি হলো, এখানে কি আমাদের অ্যানোডে পারফোরেশন করে দিলেন, পারফোরেটেড অ্যানোড ইউজ করলেন। পারফোরেটেড অ্যানোড ইউজ করার ফলে এখানে কারেন্ট যখন পাস করা তখন এখান থেকে যে আমাদের রশ্মি বা রেস বের হচ্ছে, সেই রেস কি করছে, এইগুলো ভেদ করে গিয়ে আমাদের এই পাশের টিউবে তিনি কি করলেন, জিঙ্ক সালফাইডের একটি প্রলেপ তৈরি করলেন বা কোটিং দিলেন, যেটা হলো কি আমাদের ফ্লুরোসেন্ট কোটিং, জিঙ্ক সালফাইড কোটিং। আর এই জিঙ্ক সালফাইড কোটিং কি করে, যখনই আমাদের ক্যাথোড রে এসে জিঙ্ক সালফাইড কোটিং এর উপর পড়লেই ছিদ্র ভেদ করে বা ছিদ্রের মধ্যে দিয়ে তখনই কি এখানে আমাদের কি গ্লো করলো। তখন থেকে উনি বুঝতে পারলো যে আমাদের এই এক্সপেরিমেন্টের মাধ্যমে যে ক্যাথোড রে থেকে অ্যানোড রের দিকে যখন আমরা যাচ্ছি, এখান থেকে একটা ক্যাথোড রে আমাদের বের হচ্ছে এবং ক্যাথোড রেটা এদিক থেকে এদিকে যাচ্ছে, কি করে সেটা বুঝলাম, এখানে আমাদের এই ফ্লুরোসেন্ট কোটিং বা জিঙ্ক সালফাইড কোটিং এসে আমাদেরকে গ্লো তৈরি করছে। এর থেকে এটাই প্রমাণিত যে ক্যাথোড রে আমাদের এখান থেকে এদিকে দিকে যাচ্ছে এবং গ্লো ফর্ম করছে। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, দ্য ক্যাথোড রেজ দেমসেলভস আর নট ভিজিবল বাট can be observed with the help of certain kind of materials like zinc sulfide coating which glow when hit by them। তাহলে এর সাপেক্ষে বা এর সাহায্যে আমরা বুঝতে পারি যে আমাদের এখান থেকে ক্যাথোড রেটা পাস হচ্ছে। তার আমাদের প্রপার্টিজ রয়েছে কিছু ক্যাথোড রে, সেটা ফার্স্ট যেটা রয়েছে যে when an object is placed in path of the cathode sharp shadow is produced। মনে করে এখানে যখন ক্যাথোড রে এখানে বের হচ্ছে, যদি এখানে আমরা কোনো শার্প অবজেক্ট রাখি, এই অবজেক্টটা রাখার ফলে এখান থেকে যখন আমাদের ক্যাথোড রে পার হচ্ছে আমাদেরকে পিছন সাইডে কি করছে, আমাদের এখানে কি শ্যাডো তৈরি করছে। তার ফলে তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের ক্যাথোড রে যেটা আমাদের পাস হচ্ছে এখান থেকে, সেটা কি আমাদের স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, যার ফলে আমাদের এইখানে যে এর পাশে যখনই আমরা কোনো পাশে যখন আমরা কোনো অবজেক্ট রাখছি, সেই অবজেক্টের ফলে তার পিছন সাইডে কি আমাদের শার্প শ্যাডো তৈরি হচ্ছে। দিস আইডেন্টিফাই দ্যাট দ্য ক্যাথোড রে পাসেস স্ট্রেট লাইন। সেকেন্ড যে পয়েন্ট রয়েছে, when a paddle wheel is placed in the path of the cathode rays the wheel begins to rotate। তার মানে যদি আমরা কোনো এখানে হুইল রাখি সামনে, যখন ক্যাথোড রে এইভাবে পাস হবে এর উপর দিয়ে এটাকে কি করবে, রোটেট করবে। তার মানে এটা কি প্রমাণ করে যে ইট শোজ দ্যাট দ্য ক্যাথোড রেজ আর মেড আপ অফ দ্য ম্যাটেরিয়াল অর পার্টিকেল। তার মানে ক্যাথোড রেটা যে পাস হচ্ছে একটা ইলেকট্রিক ডিসচার্জ, এই ইলেকট্রিক ডিসচার্জের মধ্যে এমন কিছু একটা পার্টিকেলস বা মেটেরিয়ালস রয়েছে যার কারণে কি যখনই ওর সামনে কোনো ঘূর্ণীয়মান বস্তু বা কোনো প্যাডেল বা হুইল আমরা রাখছি সেটাকে কি ঘুরিয়ে দিচ্ছে বা রোটেট করতে হেল্প করছে। সেই কিসের জন্য, ওই ক্যাথোড রের মধ্যে পার্টিকেলস বা নির্দিষ্ট মেটেরিয়াল আছে বলেই এখান থেকে আমরা একটা ধারণা করতে পারি যে ক্যাথোড রে কন্টেইনস দ্য নির্দিষ্ট টাইপ অফ পার্টিকেলস। আর একটা কথা যে ক্যাথোড রেটা আমরা পাই দ্যাট ডু নট ডিপেন্ড আপন দ্য মেটেরিয়াল অফ দ্য ইলেকট্রোডস, মানে আমরা যে অ্যানোড এবং ক্যাথোড যে ইলেকট্রোডস ইউজ করেছি তার মেটেরিয়ালসের উপর ডিপেন্ড করে না। এমনকি যে আমার গ্যাস প্রেজেন্ট আছে ওই ক্যাথোড ডিসচার্জ টিউবের মধ্যে, সেটাও কি আমাদের গ্যাসের উপর নেচারের উপর ডিপেন্ড করে না। আর এটাকে ক্যাথোড রে কেন বলছে, যেহেতু আমাদের ক্যাথোড প্রান্ত থেকে রেটা অ্যানোডের দিকে যাচ্ছে, এই কারণে আমরা এটাকে ক্যাথোড রেস বলি। তাহলে এখন আমরা আরেকটা জিনিস দেখবো যে এই যে ক্যাথোড রেটা, এটা আমরা এখন বুঝলাম ক্যাথোড রে কন্টেইনস দ্য পার্টিকেলস অর ম্যাটেরিয়ালস। কারণ আমরা এটা কি ধরনের পার্টিকেলস বা ম্যাটেরিয়ালস এটা কন্টেইন করে, সেটার জন্য আমাদের কি সায়েন্টিস্টরা কি করলো, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড দিল আমাদের, এই ক্যাথোড পুরো সেম অ্যারেঞ্জমেন্ট করলো, অ্যারেঞ্জমেন্ট দিয়ে আমাদের একটা ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সের জিনিসটা করলো, যে এখানে আমাদের মাইনাস, এখানে আমাদের পজিটিভ ইলেকট্রিক ফিল্ডের। তা যখনই আমাদের ক্যাথোড রে এখান থেকে বের হচ্ছে তখন দেখলো যে আমাদের ক্যাথোড রে ডেভিয়েট করে আমাদের প্লাস যেদিকে ইলেকট্রিক রয়েছে সেদিকে আমাদেরকে ডেভিয়েশন হচ্ছে। এর থেকে আমরা প্রমাণিত হতে পারে যে এই ক্যাথোড রেসের মধ্যে যে পার্টিকেলস বা মেটেরিয়ালস রয়েছে সেটা কি আমাদের নেগেটিভ চার্জ যুক্ত পার্টিকেলস, তার ফলে এই নেগেটিভ চার্জ যুক্ত পার্টিকেল কি আমরা পজিটিভের দিকে ধাবিত হচ্ছে, কারণ নেগেটিভ পজিটিভ আমাদের কি অ্যাট্রাক্ট করে।
that proves that যে it shows that cathode rays carry the negative charge। আর আমরা কি জানি এখন যে ইলেকট্রন আমাদের কি নেগেটিভ চার্জ, এই থেকে আমরা যে প্রমাণিত হয় যে এইভাবে আমাদের কি ইলেকট্রন ডিসকভারি হয়। এইভাবে আমাদের ক্যাথোড রে বা ডিসচার্জের মাধ্যমে, ক্যাথোড ডিসচার্জ টিউবের মাধ্যমে আমরা এই রে পাঠিয়ে আমাদের ইলেকট্রন আবিষ্কার করে। তারপর আমাদের এখান থেকে আমরা চার্জ টু মাস রেশিও অফ ইলেকট্রন, এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম যে 3 ধরনের সাব অ্যাটমিক পার্টিকেল থাকে, কি আমাদের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এবং ইলেকট্রন ডিসকভার আমাদের হয়ে গেছে। এখন আমাদেরকে চার্জ টু মাস রেশিও অফ ইলেকট্রনের চার্জ এবং মাস রেশিও বের করব। এটা এই এক্সপেরিমেন্ট আমাদের কে করেছেন, জে থমসন, সায়েন্টিস্ট জে থমসন। তিনি কি করলেন, এই যে হোল যে অ্যারেঞ্জমেন্টটা রয়েছে, এই হোল অ্যারেঞ্জমেন্টটাকে চার্জ বা মাস রেশিও বের করার জন্য তিনি কি করলেন, তিনি ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে পুরো অ্যারেঞ্জমেন্টটা করলেন। তো আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি, যখন আমাদের কোনো ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড ছিল না, তখন আমাদের ক্যাথোড রেটা সোজা গিয়ে আমাদেরকে বি পয়েন্টে যাচ্ছে, কোনো ডেভিয়েশন হচ্ছে না। বাট যখন তিনি কি করলেন, ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে যখন এই জিনিসটা করলো, তখন দেখতে পাচ্ছি যে পজিটিভ যে দিকে রয়েছে সেদিকের দিকে আমরা ডেভিয়েট করে এসে আমাদের এ পয়েন্টে যে স্ক্রিনটা রয়েছে, এই স্ক্রিন, এটা হলো আমাদের একটা স্ক্রিন, এই স্ক্রিনে পরে এসে এ পয়েন্টে এসে আমাদের মিলিত হচ্ছে, এবং ম্যাগনেটিক ফিল্ডের ফলে আমাদের সি পয়েন্টে এসে মিলিত হচ্ছে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদের যখন কোনো ফিল্ড বা যখন আমাদের এক্সটার্নাল কোনো ফোর্স ছিল না, তখন শুধুমাত্র স্ট্রেটলি আমাদের কি উইদাউট ডেভিয়েশন আমাদের এই বি পয়েন্টে এসে আমাদের পয়েন্টে এসে মিলিত হচ্ছিল। বাট যখন আমরা ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড ইউজ করলাম, তখন আমাদের কি এখানে ডেভিয়েশন হচ্ছে। এই টোটাল এই ভ্যালু বা ক্যালকুলেশন করে আমরা এক্সপেরিমেন্ট করে এখান থেকে আমরা কি পাই, যে the deviation of the particles from their path in the presence of electrical magnetic field depends upon তিনটে বিষয়ের উপর ডিপেন্ড করে। কিসের উপর ডিপেন্ড করে ডেভিয়েশনটা? ফার্স্ট ডিপেন্ড করে কি ম্যাগনিটিউড অফ দ্য নেগেটিভ চার্জ, যে নেগেটিভ চার্জটা রয়েছে ওই নেগেটিভ চার্জের ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করে। সেকেন্ড রয়েছে কি মাস অফ দ্য পার্টিকেল, যে পার্টিকেলস রয়েছে পার্টিকেলসের মাসের উপর ডিপেন্ড করে। এমনকি লাস্ট যে আমরা ফিল্ড ইউজ করছি ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড, তার স্ট্রেংথের উপর ডিপেন্ড করে। তাহলে আমাদের যে ডেভিয়েশনটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে, সেটা কিসের উপর ডিপেন্ড করে? ফার্স্ট ডিপেন্ড করে কি আমাদের ম্যাগনিটিউড অফ দ্য নেগেটিভ চার্জ, তারপর আমাদের ডিপেন্ড করে কি মাস অফ দ্য পার্টিকেলস, এবং লাস্ট যেটা রয়েছে কি আমাদের যে ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড ইউজ করব তার কিসের উপর? স্ট্রেংথের উপর ডিপেন্ড করবে। তারপর আমরা এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা কি ডিটারমাইন করতে হবে? ভ্যালু অফ ই বাই এমই বা ইলেকট্রন মাস অফ ইলেকট্রন। সেখান থেকে আমরা চার্জ টু মাস রেশিও পাই কি 1.7582 × 10⁻11 কুলম পার কিলোগ্রাম। এটা আমাদের কি এক্সপেরিমেন্টের ফলে আমরা এখানে পেয়েছি, যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে যখন আমরা পুরো এই যে আমরা ক্যাথোড রে যে এক্সপেরিমেন্টটা করেছি বা ক্যাথোড ডিসচার্জ টিউবে যে এক্সপেরিমেন্টটা করেছি, সেটা করলে আমরা সেখান থেকে চার্জ বা মাস রেশিওটা বা চার্জ টু মাস রেশিও পাবো। এই ভ্যালু পাওয়ার পর তখন আমাদের এখন ইলেকট্রন আবিষ্কার হলো, ইলেকট্রনের চার্জ টু মাস রেশিও আমরা পেয়ে গেছি। এখন আমাদের কি ইলেকট্রনের যে চার্জ কত সেটা আমাদের আবিষ্কার করতে হবে। সেটার জন্য আমাদের একজন সায়েন্টিস্ট ছিলেন যিনি হলেন আর.এ. মিলিকান। তিনি তার ওয়েল ড্রপ এক্সপেরিমেন্টের মাধ্যমে কি ডিটারমাইন করলেন, যে এই এক্সপেরিমেন্টের নাম মনে রাখবে, যে আর.এ. মিলিকান ওয়েল ড্রপ এক্সপেরিমেন্টের মাধ্যমে ডিটারমাইন করলেন যে চার্জ অন দ্য ইলেকট্রনস, মানে ইলেকট্রনসের উপর বা ইলেকট্রনসের যে চার্জটা রয়েছে সেটা আমাদের কি ডিটারমাইন করলেন। তাহলে তিনি চার্জটা কত বের করলেন, যে 1.6 × 10⁻19 কুলম। অবশ্যই ইলেকট্রন ইজ নেগেটিভ চার্জ, তাই আমাদের কি নেগেটিভ সাইন আমাদের দিতে হবে। তাহলে এতক্ষণ অবধি আমরা ইলেকট্রন আবিষ্কার করতে পেরেছি, চার্জ টু মাস রেশিও পেয়েছি, এবং ইলেকট্রনের উপর কত চার্জ সেটাও আমরা পেয়ে গেছি। তাহলে আমরা ই বাই এম এর মধ্যে যত ই এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে আমরা ইজিলি এখান থেকে কি মাস অফ দ্য ইলেকট্রন আমরা বের করতে পারবো। তাহলে আমরা চার্জ জানি, ইলেকট্রন টু মাস রেশিও জানি। এখান থেকে আমরা ইলেকট্রন মাস অফ দ্য ইলেকট্রন কত আছে 9.1094 × 10⁻31 কিলোগ্রাম। তাহলে আমরা এই পর্যন্ত কি ইলেকট্রনের চার্জও পেয়ে গেলাম এবং ইলেকট্রনের কি মাসও আমরা পেয়ে গেলাম। এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, প্রবলেম করতে আমাদের কাজে লাগবে। এই দুটো ভ্যালু আমাদের মনে রাখতে হবে। দেন আমাদের ইলেকট্রন আবিষ্কারের পর আমাদের কি ডিসকভার প্রোটন কি করে আবিষ্কার হলো? সেম পুরো ইলেকট্রন যেভাবে আবিষ্কার প্রোটনও সেভাবে আবিষ্কার হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস করতে হবে। আগের ক্ষেত্রে যেমন আমরা অ্যানোড যেদিকে রয়েছে তার পাশে আমরা কি জিঙ্ক সালফাইড কোটিং করেছিলাম, বাট এখন আমরা কি করব, যখন দেখলাম আমরা ক্যাথোডের পিছনে যখন আমরা জিঙ্ক সালফাইড কোটিং করলাম,
তখন এই অ্যানোড রে থেকে এক ধরনের রে বের হচ্ছে, যেটাকে আমরা কি বলবো, অ্যানোড রে অথবা ক্যানাল রে। যেহেতু একটা ক্যানালের মধ্যে থেকে রেটা বের হচ্ছে, সেহেতু একটা ক্যানাল রেও আমরা বলি। সেই অ্যানোড রে যেটা বের হচ্ছে, এটা এখানে এসে কি আমাদের এখানে গ্লো ফর্ম করছে বা গ্লো তৈরি করছে। এর থেকে এটা প্রমাণিত হয় যে অ্যানোড থেকেও একটা কি আমাদের রে বের হচ্ছে, এবং সেই রেটা কি, সেই রেটা কিসের জন্য, যে পার্টিকেলসের জন্য হচ্ছে, সেটাকে আমরা পরবর্তী ক্ষেত্রে নাম দিই যে প্রোটন। তাহলে আমরা এই প্রপার্টিস অফ অ্যানোড রে কি কি পাচ্ছি এখানে, এই যে মাস অফ পজিটিভলি চার্জ পার্টিকেলস ডিপেন্ডস আপন দ্য নেচার অফ গ্যাস প্রেজেন্ট ইন দ্য ক্যাথোড টিউব। আগেরবার ইলেকট্রনের ক্ষেত্রে যে আমরা যে পার্টিকেলসটা ছিল সেই আবিষ্কারের ক্ষেত্রে, সেটা আমাদের কি নেচার, গ্যাসের নেচারের উপর ডিপেন্ড করতো না। বাট এই ক্ষেত্রে যে পজিটিভলি চার্জ পার্টিকেল আমরা অ্যানোড রেসের মধ্যে পাবো, সেটা আমাদের কি নেচার অফ দ্য গ্যাসের উপর কি আমাদের ডিপেন্ড করছে। সেমভাবে এখানে চার্জ টু মাস রেশিও ডিপেন্ডস অন দ্য গ্যাস ফ্রম হুইচ দিস অরিজিন, মানে আমাদের গ্যাসের নেচারের উপরও আমাদের কি এখানে ডিপেন্ড করছে। আবার বিহেভিয়ার ইন দ্য ম্যাগনেটিক অর ইলেকট্রিক ফিল্ড ইজ অপোজিট টু দ্যাট অফ দ্য ক্যাথোড রে। তার মানে আমাদের যে আগেরবার আমরা দেখলাম যে যখন আমরা ইলেকট্রন আবিষ্কারের ক্ষেত্রে যখন যেটা দেখলাম যে সেই ক্ষেত্রে আমাদের ম্যাগনেটিক এবং ইলেকট্রিক ফিল্ডের যা যা হয়েছিল, ঠিক এই ক্ষেত্রে আমাদের ঠিক তার অপোজিট বিহেভিয়ার এরা শো করবে। তার মধ্যে প্রোটন, তার মধ্যে দুটো সাব অ্যাটম, তিনটে সাব অ্যাটমিক পার্টিকেলের মধ্যে ইলেকট্রন এবং প্রোটন আমাদের কি ডিসকভার হয়ে গেল। এরপর আমরা কি ডিসকভার নিউট্রন, যে নিউট্রন কিভাবে আমাদের ডিসকভারি হলো। তো সায়েন্টিস্ট যে স্যাডউইক ছিল, সায়েন্টিস্ট স্যাডউইক কি করলেন, উনি নিউটন আবিষ্কার করেছেন কিভাবে, উনি একটা বেরিলিয়াম শিট নিলেন। তো বেরিলিয়াম শিটে উনি কি করলেন, একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস বা রেডিও অ্যাক্টিভ কোনো একটা এলিমেন্টস নিলেন বা রেডিও অ্যাক্টিভ কোনো একটি মেটেরিয়ালস নিলেন। সেখান থেকে তিনি কী করলেন, সেটা কারণ রেডিও অ্যাক্টিভ কোনো ব্লক বা রেডিও অ্যাক্টিভ কোনো এলিমেন্টস থাকলে বা মেটেরিয়ালস থাকে, তার মধ্যে কি আমাদের আলফা পার্টিকেলস থাকে, সেইটা দিয়ে তিনি কী করেন, বোম্বার্ডমেন্ট করলেন, হিট করলেন। বোম্বার্ডমেন্টের ফলে কি হলো, বেরিলিয়াম শিটে যখনই বোম্বার্ডমেন্ট করলেন, এখান থেকে তিনি এক ধরনের পার্টিকেল নির্গত হতে দেখলেন, এরকম পার্টিকেল তিনি এখান থেকে বেরোচ্ছে। এই যে পার্টিকেলস রয়েছে, এই পার্টিকেলগুলোকে তিনি কি দেখলেন, ইলেকট্রিক্যালি নিউট্রাল, মানে নো প্লাস চার্জ নো মাইনাস চার্জ, মানে একদম নিউট্রাল একটি চার্জ দেখলেন, নিউট্রাল একটি এলিমেন্ট দেখলেন বা পার্টিকেলস দেখলেন। এবং তার যে মাস, সেটা আপনি কি দেখলেন, যে অলমোস্ট ইকুয়ালস টু দ্য মাস অফ দ্য প্রোটন। এইটাকে তিনি লাস্টে নাম কি দিয়েছেন, ইলেকট্রন এবং প্রোটনের পর নাম দিলেন কি, স্যাডউইক নাম দিয়েছেন কি নিউট্রন সাব অ্যাটমিক পার্টিকেল। তাহলে আমাদের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন তিন ধরনের সাব অ্যাটমিক পার্টিকেল আমাদের কি এখানে তৈরি হয়ে গেছে। দেন তাহলে আমরা আলটিমেটলি সামারি হিসেবে কি দেখলাম, যে আমাদের সাব অ্যাটমিক পার্টিকেলস আমাদের তিন ধরনের হয়, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রনকে আমরা ই দিয়ে ডিনোট করব, প্রোটনকে আমরা পি দিয়ে ডিনোট করব এবং নিউট্রনকে আমরা এন দিয়ে ডিনোট করব। তাই এই ইলেকট্রনের চার্জ আমরা জানি -1.6 × 10⁻19 কুলম। এখানে আমরা প্লাস পজিটিভ হবে, প্রোটনের চার্জ সেম, ইলেকট্রন প্রোটন সেম, বাট আমাদের ভ্যালুটা সেম, এবং আমাদের খালি ডিফারেন্সটা কোথায়, আমাদের এখানে এটা নেগেটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ। এবং নিউট্রন আমরা কি নিউট্রাল, তাই নিউট্রনে কোনো আমাদের চার্জ নেই, নিউট্রাল। তারপর আমরা রিলেটিভ চার্জ বের করি, রিলেটিভ চার্জ মানে কি চার্জ বাই মাস রেশিও। তাই আমরা ইলেকট্রনের ক্ষেত্রে চার্জ বাই মাস রেশিও করলে আমাদের -1 হচ্ছে, প্রোটনের ক্ষেত্রে আমাদের +1 হচ্ছে, এবং নিউট্রনের যেহেতু আমাদের চার্জ 0, সেই ক্ষেত্রে আমাদের এখানে 0 হচ্ছে। এই রিলেটিভ চার্জ মানে কি, আমাদের চার্জ বাই মাস রেশিও, চার্জ বাই মাস। তা আলটিমেটলি আমরা ইলেকট্রনের মাস কি পাই, 9.1 × 10⁻31 কিলোগ্রাম, এবং প্রোটন এবং নিউট্রনের মাস অলমোস্ট সেম, অলমোস্ট সেম, সামান্য ডিফারেন্স রয়েছে দুটোর মধ্যে। 1.67 × 10⁻27 কিলোগ্রাম, এই দুটো মাস আমাদের মনে রাখতে হবে ইলেকট্রন এবং প্রোটনের। হ্যাঁ, এবার আমাদের কি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন তৈরি হয়ে গেলে অ্যাটমের সাব অ্যাটমিক পার্টিকেলস। এখন তারপর আসলে কি আমাদের অ্যাটমিক মডেলস। মানে অ্যাটমিক মডেলস বলতে এখানে কি বোঝানো হয়েছে, যে আমাদের যে অ্যাটমসের মধ্যে যে আমাদের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন রয়েছে, এরা আমাদের কিভাবে থাকবে বা কিভাবে অ্যারেঞ্জমেন্ট করে আমরা এই অ্যাটমটা তৈরি করেছে, এই নিয়ে বিভিন্ন ধরনের মতবাদ, বিভিন্ন ধরনের কনসেপ্ট বা থিওরি রয়েছে, সেটাই আমরা এখন আলোচনা করব। ফার্স্ট যিনি অ্যাটমিক মডেলস নিয়ে আলোচনা করেছেন, তিনি রয়েছেন থমসন মডেল অফ অ্যাটম। থমসন, যে থমসন আমাদের অ্যাটমিক মডেলকে কিভাবে বিশ্লেষণ বা এক্সপ্লেন করেছেন। তিনি বলেছেন যে অ্যান অ্যাটম পসেস আ স্ফেরিক্যাল শেপ, মানে একটা অ্যাটম একটা স্ফেরিক্যাল শেপ হিসেবে থাকে, যেখানে ইন হুইচ দ্য পজিটিভ চার্জ, যেটা আমরা প্রোটন আবিষ্কার করেছি, সেটা ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, যেটা একদম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে, এবং ইলেকট্রনস কি থাকে, এমবেডেড থাকে। মানে উনি বলতে চেয়েছেন যে আমাদের অ্যাটমটা এরকম স্ফেরিক্যাল হবে,
সেখানে আমাদেরকে পুরো সব জায়গা জুড়ে আমাদের প্রোটন থাকবে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকবে, বাট যে আমাদের নেগেটিভ চার্জ সেটা আমাদের কি এমবেডেড থাকবে। এবার আমাদের এমবেডেড এখানে দেখিয়েছি, এবার আমাদের এমবেডেড। তিনি এটাকে বলেছেন, ঠিক আছে, তিনি বলেছেন কি যে আমাদের একটা স্ফেরিক্যাল শেপে একটা অ্যাটম হয় এবং তার মধ্যে কি পজিটিভ আর নেগেটিভ চার্জ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে, পজিটিভ নিউট্রালিটি মেনটেন করে এবং কি পজিটিভ চার্জ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে এবং ইলেকট্রন কি এমবেডেড আকারে থাকে। তিনি এই কনসেপ্টটাকে আমরা কি বলি কি ওয়াটারমেলন মডেলও বলা হয়ে থাকে এবং প্লাম পুডিং বা রেজিন পুডিং মডেলও বলা হয়ে থাকে। কেন? কারণ একটা তরমুজের রেড পার্ট রয়েছে, তিনি এই রেড পার্টকে বলেছেন যে প্রোটন পার্ট, যেটা আমাদের কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, এবং এই যে আমাদের বীজ পার্ট রয়েছে সেই বীজগুলোকে তিনি বা সিডকে তিনি বলেছেন কি ইলেকট্রন, যেটা আমাদের কি এমবেডেড রয়েছে এখানে। তাই এই মডেলকে ওয়াটারমেলন মডেল বা প্লাম পুডিং মডেলও সেম বলা হয়ে থাকে। দেন আমাদের থমসনের যে অ্যাটমিক মডেল রয়েছে, তারপর ওটা জাস্ট আমাদের কি ওটা আমাদের খালি এটা বলে যে আমাদের যে ইউনিফর্মে ডিস্ট্রিবিউটেড থেকে প্রোটন এবং প্রোটন পজিটিভ চার্জ এবং ইলেকট্রন নেগেটিভ চার্জ এবং ওদের মধ্যে যে নিউট্রালিটি আছে, জাস্ট এই সম্পর্কে আমাদের ধারণা দিয়েছেন, বাকি পরবর্তী কোনো ধারণা তিনি দিতে পারেনি। তাই ওটা আমাদের কি ভুল প্রমাণিত হওয়ার পর রাদারফোর্ড একটা এক্সপেরিমেন্ট করেন। অ্যাকর্ডিং টু দ্য রাদারফোর্ড এক্সপেরিমেন্ট, তিনি কি করেন একটা সোর্স অফ আলফা পার্টিকেলস নিলেন, রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস নিলেন, সেখান থেকে একটা আলফা পার্টিকেল সোর্স নিলেন এবং সেখান থেকে তিনি আলফা রে বের করলেন। আলফা রে সেটা কি লেড প্লেটের মধ্যে দিয়ে পাস করিয়ে ফটোগ্রাফিক প্লেট রেখেছেন, একটা গোল্ড ফয়েল রেখেছেন এখানে, গোল্ড ফয়েলের মধ্যে দিয়ে পাস করে ফটোগ্রাফিক প্লেটের উপর গিয়ে ওটাকে ফেলেছেন। তারপর এটাকে রাদারফোর্ড স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট বলে। তাহলে এই যে এক্সপেরিমেন্টটা থেকে আমরা কি অবজারভেশনে আসতে পারি, রাদারফোর্ডে যে অবজারভেশন আসে যে আমাদের যে রেগুলো বের হচ্ছে সেই রে পার্টিকেলসগুলো, মোস্ট অফ দ্য ফাস্ট মুভিং আলফা পার্টিকেলস পাস স্ট্রেট থ্রু দ্য গোল্ড ফয়েল। মানে যে গোল্ড ফয়েলটা তিনি যে থিন গোল্ড ফয়েলটা তিনি ইউজ করেছেন রাদারফোর্ডের এক্সপেরিমেন্টের জন্য, সেই গোল্ড ফয়েল ভেদ করে কিছু রশ্মি বেরিয়ে যাচ্ছেন এবং সাম অফ দ্য আলফা পার্টিকেলস ডিফ্লেক্টেড বাই দ্য ফয়েল স্মল অ্যাঙ্গেলস, কিছু কি করছে, কিছু রে কি করছে, কিছু অ্যাঙ্গেল করে ডিফ্লেক্ট করে যাচ্ছেন। এবং লাস্ট যেটা সারপ্রাইজিংলি 1 আউট অফ এভরি 12,000 পার্টিকেল, মানে প্রতি 12,000 পার্টিকেলের মধ্যে একটি পার্টিকেল কি করছে, যে অ্যাপিয়ার টু বি রিবাউন্ড, যে উল্টো দিকে ফিরে আসছে। তাহলে তিনি কিভাবে এই জিনিসটাকে দেখালেন যে এখানে বিম অফ আলফা পার্টিকেলস এরা কি করছে, যখন থিন গোল্ড ফয়েলের মধ্যে দিয়ে ইজিলি পাস করে যাচ্ছেন কিছু রশ্মি, এবং কিছু রশ্মি কি দেখছে ডিফ্লেক্ট করছে, দেখো এই কিছু অ্যাঙ্গেল করে ডিফ্লেক্ট করে যাচ্ছে, কিছু অ্যাঙ্গেল করে ডিফ্লেক্ট করে যাচ্ছে, ডিফ্লেক্টেড আলফা পার্টিকেল। এবং প্রতি 12,000-এর মধ্যে একটা পার্টিকেল কি করছে, কি আমাদের ডিফ্লেক্টেড আলফা পার্টিকেল যে রিবাউন্ড হচ্ছে। এইভাবে কি তিনি আমাদের এই তিন ধরনের পার্টিকেলটা, তিন ধরনের যে ডিফ্লেকশন বা তিন ধরনের আমরা এখানে ডিসকাস করতে পারলাম অবজারভেশন করে। তাহলে আমাদের রাদারফোর্ড মডেলের কী কী লিমিটেশন আমরা পাবো, কারণ যেহেতু তিনি সম্পূর্ণ সব কিছু বলতে পারেনি, কী কী তিনি তার ভুল ছিল বা তিনি বলতে পারেনি, সেটা আমরা এখানে আলোচনা করছি। যে তার এই লিমিটেশন ছিল যে রাদারফোর্ডের অ্যাটমিক মডেল কি কুড নট এক্সপ্লেইন দ্য স্টেবিলিটি অফ অ্যান অ্যাটম, কোনো একটা অ্যাটমের যে স্টেবিলিটি বা কী করে তোমাদের স্টেবল গেইন করবে সেটা সম্পর্কে কিছু তিনি ডিসকাস করতে পারেননি। তাহলে তিনি কী বলেন, ডাজ নট টক অ্যাবাউট দ্য ইলেকট্রনিক স্ট্রাকচার অফ দ্য অ্যাটম, একটা অ্যাটমের যে ইলেকট্রনিক স্ট্রাকচার থাকে সেই সম্পর্কে তিনি কোনো ধারণা দিতে পারেননি। এবং লাস্ট যে ডুয়াল ক্যারেক্টার অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড বা দুটো কম্পোনেন্টের ফলে যে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হয়, তা সেটা যে ডুয়াল ক্যারেক্টারিস্টিক ফিচার রয়েছে সেটা সম্পর্কেও তিনি কোনো ধারণা দিতে পারেননি। এবং এক্সপেরিমেন্টাল রেজাল্টস রিগার্ডিং অ্যাটমিক স্পেকট্রাল এমিশন লাইন কুড নট বি এক্সপ্লেইন, যে আমাদের যে একটা নির্দিষ্ট অ্যাটমের যে আমাদের স্পেকট্রালস বা এমিশন লাইন থাকে, সেই এমিশন স্পেকট্রাল লাইন সম্পর্কে কোনো ধারণা বা এক্সপ্লেন তিনি করতে পারেননি। এইগুলো আমাদের কি রাদারফোর্ডস মডেল অফ অ্যাটমসের লিমিটেশনস। তারপর আমরা আলোচনা করবো যে অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বার। তো হোয়াট ইজ অ্যাটমিক নাম্বার? অ্যাটমিক নাম্বার হলো নাম্বার অফ প্রোটনস ইন অ্যান অ্যাটম, একটি অ্যাটমে যতগুলো আমাদের প্রোটন থাকে সেটাই হচ্ছে কি আমাদের অ্যাটমিক নাম্বার, যেটাকে আমরা কি জেড দিয়ে ডিনোট করব।
এবং হোয়াট ইজ মাস নাম্বার? মাস নাম্বার হলো আমাদের কোনো একটা অ্যাটমে যে প্রোটনস এবং নিউট্রনস থাকে, সেই প্রোটনস এবং নিউট্রনসের যোগফল বা টোটাল প্রোটনস এবং নিউট্রনসটাকে আমরা কি বলবো, এখানে আমরা মাস নাম্বার বলবো, এবং এটাকে আমাদের ক্যাপিটাল এ তে ডিনোট করা হয়। এটা কোনো কম্পাউন্ডে কি করে আমরা এক্সপ্রেস করবো, মনে করি এটা একটা এলিমেন্ট রয়েছে এখানে ওয়াই, এই এলিমেন্টের আমরা মাস নম্বর সর্বদা আমরা উপরের দিকে লিখব এবং আমাদের অ্যাটমিক নম্বর সবসময় নিচের দিকে, এইভাবে আমাদের এক্সপ্রেস করা হয় কোনো এলিমেন্টে অ্যাটমিক নম্বর এবং মাস নম্বর। হ্যাঁ, এরপর আমরা দেখবো আইসোটোপস এবং আমরা আইসোবার নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট আমরা দেখবো হোয়াট ইজ আইসোটোপস। আইসোটোপস হলো কি, যখন আইসোটোপস তখন বলবো যখন আমাদের কি অ্যাটমিক নাম্বার সেম থাকবে বাট মাস নম্বর আমাদের ডিফারেন্ট থাকবে। অ্যাটমিক নাম্বার মানে আমাদের জেড সেম থাকবে বাট আমাদের মাস নম্বর বা এ ডিফারেন্ট থাকবে, তখনই আমরা কি সেটাকে আমরা কি আইসোটোপস বলবো। তাহলে আমরা হাইড্রোজেনে জানি 3 ধরনের আইসোটোপস থাকে। তাহলে কি কি আইসোটোপ থাকে? প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। তাহলে আমরা দেখছি প্রোটিয়ামের হাইড্রোজেন হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন প্রোটিয়ামের ক্ষেত্রে আমরা কি দেখছি যে একটা অ্যাটমিক নম্বর রয়েছে প্রতি ক্ষেত্রে দেখতে পাচ্ছি। ডিউটেরিয়ামের ক্ষেত্রে আমাদের একটা অ্যাটমিক নম্বর রয়েছে এবং ট্রিটিয়ামের ক্ষেত্রে আমাদের একটা অ্যাটমিক নম্বর রয়েছে। তার মানে এই 3 ধরনের আইসোটোপের মধ্যে আমরা কি দেখছি যে আমাদের অ্যাটমিক নম্বর সেম বাট আমাদের ডিফারেন্ট কোথায় যে হচ্ছে আমাদের কি মাস নাম্বার গিয়ে আমাদের ডিফারেন্ট, মাস নাম্বার বা ভর সংখ্যায় গিয়ে আমাদের কি ডিফারেন্ট হচ্ছে। কি ডিফারেন্ট হচ্ছে? ফার্স্ট থেকে প্রোটিয়ামের ক্ষেত্রে আমাদের ভর সংখ্যা 1 হচ্ছে, ডিউটেরিয়ামের ক্ষেত্রে আমাদের 2 হচ্ছে এবং ট্রিটিয়ামের ক্ষেত্রে আমাদের 3 হচ্ছে। এরা পরস্পরের আইসোটোপস। এইভাবে আমাদেরকে আইসোটোপস বের করতে হয় কোনো এলিমেন্টের। আর একটা কথা মনে রাখবে যে আইসোটোপসের ক্ষেত্রে যেসব আইসোটোপসগুলো আমরা এখানে এরা এদের যে কেমিক্যাল নেচার থাকে সেটা সবসময় ডিফারেন্ট থাকে, এদের সেম থাকে না। এবার আমরা আইসোবার। হোয়াট ইজ আইসোবার্স? আইসোবার্স হলো আমরা ঠিক এটা উল্টো। আগে আমরা বললাম যে আইসোটোপস ছিল অ্যাটমিক নাম্বার সেম বাট এই ক্ষেত্রে কি আমাদের অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট বা আমাদের এই ক্ষেত্রে কি মাস নাম্বার সেম, মানে ঠিক আইসোটোপের উল্টো আমাদের আইসোবার। তো আমাদের ক্যালসিয়াম এবং আর্গনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, নিচে আমাদের জানি যে অ্যাটমিক নাম্বার থাকে, এখানে ক্ষেত্রে কি আমাদের অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট হচ্ছে, অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট বাট আমাদের কি মাস নম্বর সেম, সেম মাস নম্বর। হ্যাঁ, তাহলে আমাদের আইসোবার্স এবং আইসোটোপস আলোচনা হলো। এবার বোরস অ্যাটমিক মডেল। তো এমন কিসের জন্য আমাদের বোরস অ্যাটমিক মডেলের তৈরি হওয়ার দিকে আমাদের ধাবিত হলাম, সেটা ফার্স্ট দেখবো যে ডেভেলপমেন্টস লিডিং টু দ্য বোরস মডেল অফ অ্যাটম। কোন দুটো জিনিস? দ্যাট ইজ ফার্স্ট রয়েছে আমাদের কি ডুয়াল ক্যারেক্টার অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এবং সেকেন্ড রয়েছে কি আমাদের অ্যাটমিক স্পেকট্রা। এই দুটো কনসেপ্টের জন্য কি আমাদের বোরস মডেল অফ অ্যাটমিক অ্যাটমস বা বোরস অ্যাটমিক মডেলের দিকে আমাদের দিকে আমাদের যেতে হলো। ডুয়াল ক্যারেক্টার অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এবং কি অ্যাটমিক স্পেকট্রা। তো ফার্স্ট আমরা ডিসকাস করবো এখানে কি হোয়াট ইজ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো এখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাই আমরা এটার নাম দেখে বুঝতে পারছি এখানে ইলেকট্রিক একটা কম্পোনেন্ট রয়েছে এবং কি একটা ম্যাগনেটিক কম্পোনেন্ট রয়েছে। দুটো ইলেকট্রিক এবং ম্যাগনেটিক কম্পোনেন্ট মিলে আমাদের যে ওয়েভটা তৈরি হচ্ছে সেটা আমাদের কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো ফার্স্ট আমাদের ম্যাক্সওয়েল কি সাজেস্ট করলেন যে when electrically charged particles moves under acceleration, মানে একটা অ্যাক্সিলারেশন থাকবে, সেই অ্যাক্সিলারেশন যখন আমাদের কোনো ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেল মুভ করবে তখন তারা কি অল্টারনেটিং ইলেকট্রিক্যাল এবং ম্যাগনেটিক ফিল্ডস আর প্রডিউসড অ্যান্ড ট্রান্সমিটেড। কি করবে তারা? তারা অল্টারনেটিং একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে এবং ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ডের ফলে একটা ওয়েভ তৈরি হবে, সেই ওয়েভটা কি ট্রান্সমিট করবে। তো আলটিমেটলি আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে জেড অ্যাক্সিস বরাবর একটা কম্পোনেন্ট রয়েছে, আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর একটা কম্পোনেন্ট রয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি জেড অ্যাক্সিস বরাবর আমাদের রয়েছে ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের রয়েছে কি আমাদের ম্যাগনেটিক ফিল্ড কম্পোনেন্ট। তাহলে আমাদের আর আমরা জানি প্রতি অ্যাক্সিস আমাদের প্রতিটার সঙ্গে কি আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তাহলে আমাদের এইদিকে রয়েছে আমাদের জেড বরাবর আমাদের রয়েছে ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট, ওয়াই বরাবর রয়েছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড কম্পোনেন্ট এবং এদিকে এক্স, প্রতিটার মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এই দুটো কম্পোনেন্ট, একদিকে ই কম্পোনেন্ট এদিকে আমাদের বি কম্পোনেন্ট, ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট ম্যাগনেটিক ফিল্ড কম্পোনেন্ট, দুটো ম্যাগনেটিকের একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমাদের কি এই যে এদিক বরাবর আমাদের কি হবে ডিরেকশন অফ প্রোপাগেশন বা আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ডিরেকশন হবে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রোপাগেট অ্যাকর্ডিং টু দ্য এক্স অ্যাক্সিস।
টুয়ার্ডস দ্য এক্স অ্যাক্সিস, বিকজ দুটো 90 ডিগ্রি অ্যাঙ্গেল, প্রতিটা অ্যাক্সিসের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক কম্পোনেন্ট আমাদের কি ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, এবং এই দুটো 90 অ্যাঙ্গেল দিয়ে আমাদের কি বের হবে, আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেট করবে। এইভাবে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এটা টপিকটা আলোচনা করলাম। এরপর আমরা দেখবো যে পার্টিকেল নেচার অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যে পার্টিকেল নেচার রয়েছে সেটা আমরা কিভাবে ডিসকাস করব। এই পার্টিকেল নেচারটা আমরা প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরির মাধ্যমে ডিসকাস করব। তো আমাদের প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরিতে কি বলা হয়েছে, প্ল্যাঙ্কস বলেছেন যে কোনো একটি বডি থেকে যদি কোনো এনার্জি রেডিয়েট করে অথবা অ্যাবজর্ব করে, মনে করো কোনো একটা বডি রয়েছে, বডি থেকে কোনো একটা রেডিয়েন্ট এনার্জি যদি এমিট অথবা অ্যাবজর্ব হয়, সেটা আমাদের কি কন্টিনিউয়াসলি হবে না, সেটা আমাদের ডিসকন্টিনিউয়াসলি হবে, বা সেটা কি হবে, ইন দ্য ফর্ম অফ স্মল ডিসক্রিট প্যাকেটস অফ এনার্জি, অ্যান্ড দিস প্যাকেটস আর কল্ড কোয়ান্টাম। মানে এখানে কি বলতে চেয়েছেন যে এখানে মনে করে একটা বডি রয়েছে, এই বডি থেকে যে রেডিয়েন্ট এনার্জি এমিট হবে বা যে রেডিয়েন্ট এনার্জি অ্যাবজর্ব হবে, সেই এনার্জি আমাদের কি ফর্মে থাকবে, একটা স্মল ডিসক্রিট পকেট হিসেবে থাকে, পকেট অফ এনার্জি, স্মল পকেট। এই পকেট অফ এনার্জিকে তিনি কি বলেছেন, তিনি কোয়ান্টাম, জেনারেল ফর্মে তিনি এই এনার্জিকে কোয়ান্টাম বলেছেন, স্মল ডিসক্রিট পকেটস অফ এনার্জি। ইন কেস অফ লাইট, স্পেশাল লাইটের ক্ষেত্রে তিনি এই স্মলেস্ট প্যাকেট অফ এনার্জিকে বলেছেন ফোটন, এবং জেনারেলাইজ ফর্মে তিনি এটাকে বলেছেন কোয়ান্টাম। তো যখন আমরা কোয়ান্টামটা শুধুমাত্র লাইটের ক্ষেত্রে ইউজ করবো, সেই কোয়ান্টামটাকে আমরা কি বলবো, ফোটন। এই জিনিসটা তোমরা মনে রাখবে। তাহলে লাইটের ক্ষেত্রে যে স্মলেস্ট প্যাকেট অফ এনার্জি রয়েছে সেটাকে আমরা কি ফোটন বলবো, কোয়ান্টাম না বলে, বাট জেনারেল ফর্মে আমরা কি কোয়ান্টাম বলবো। দেন থার্ড যে রয়েছে, থার্ড পয়েন্ট রয়েছে কি, দ্য এনার্জি অফ ইজ কোয়ান্টাম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশন। তো যে স্মলেস্ট ডিসক্রিট প্যাকেট অফ এনার্জি রয়েছে, সেই যে এনার্জি রয়েছে, সেই প্রতিটা ইজ অফ কোয়ান্টাম এর যে এনার্জি, সেটা আমাদের কিসের উপর ডিপেন্ড করবে, তার ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করবে। তাহলে এখান থেকে আমরা জানতে পারছি যে এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। সেখান থেকে আমরা যে একটা কনস্ট্যান্ট পাই, সেই কনস্ট্যান্ট কি পাই, সেটা হলো আমাদের কি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এইচ ইজ আ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট অথবা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। আর এই প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের যে ভ্যালুটা রয়েছে 6.626 × 10⁻³ কিলোগ্রাম সেকেন্ড বা জুল সেকেন্ড বা আর্ক সেকেন্ড, এই তিনটে ভ্যালু আমাদের মনে রাখতে হবে, কারণ আমাদের এইচ এর ভ্যালুটা তোমাদের অনেক সময় এক্সামে নাও দেওয়া থাকতে হবে, তোমাদের ক্যালকুলেশন করতে হবে। এইভাবে আমরা কি আমাদের এনার্জি এবং ফ্রিকোয়েন্সি যে একটা রিলেশন পাই আমাদের প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি থেকে। আর আমরা জানি ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু আমাদের কি ভেলোসিটি অফ লাইট বাই ওয়েভলেন্থ, সেখান থেকে আমরা কি E = hc/λ লাস্ট ফর্মুলাটা পেয়েছি। 4 নম্বর যে ফর্মুলা রয়েছে, 4 নম্বর যে আমাদের লাইনটা রয়েছে, কি রয়েছে, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান বডি টু দ্য অ্যানাদার উইল বি সাম ইন্টিগ্রাল মাল্টিপল অফ দ্য এনার্জি অফ কোয়ান্টাম। মানে যদি কখন কোনো এনার্জি একটা বডি থেকে অন্য কোনো বডিতে যখন আমাদের কি ট্রান্সমিট হবে, তখন সেটা কী হবে, কোনো একটি ইন্টিগ্রাল মাল্টিপল অফ এনার্জিতে সেটা থাকবে। যেমন এখানে n নিয়েছি, nটা হলো কি আমাদের নাম্বার অফ কোয়ান্টা, এই নাম্বারসে আমাদের হোল নাম্বারে আমাদের টোটাল এনার্জিটাকে এক্সপ্রেস করতে হবে। তো n × h নিউ, যেটা আমাদের n × hc/λ, এইভাবে আমাদেরকে টোটাল এনার্জিটাকে আমরা এক্সপ্রেস করতে পারি ইন দ্য হোল নাম্বার বা মাল্টিপ্লিকেশন অফ দ্য ইন্টিগ্রাল মাল্টিপল অফ এনার্জি অফ কোয়ান্টাম। এরপর আমরা ডিসকাস করবো কি ফটো ইলেকট্রিক ইফেক্ট। হোয়াট ইজ ফটো ইলেকট্রিক ইফেক্ট? তো ফটো ইলেকট্রিক ইফেক্ট কীভাবে আমরা বুঝবো, এখানে মনে কর আমরা একটা মেটাল সারফেস নিলাম, মেটাল সারফেসে আমাদের কি ইলেকট্রন রয়েছে, প্রোটন রয়েছে, নিউট্রাল আকারে রয়েছে, এটা ইলেকট্রন রয়েছে। এখন আমরা কি করব, এখান থেকে আমার নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির একটা ফটো ইলেকট্রনস আমরা এখানে ফেলবো, লাইট বা ফোটনস এখানে আমাদের কি করলো, এখানে আমাদের পড়লো। এখানে এই নির্দিষ্ট একটা ফটো ইলেকট্রনস বা ফটো ইলেকট্রিক লাইট পড়ার ফলে এখান থেকে ইলেকট্রন কি হবে, আমাদের ইজেক্ট করবে। এই যে পুরো ঘটনাকে লাইট ফেলার ফলে বা লাইট এই এসে মেটাল সারফেসের উপর পড়ার ফলে যে একটা ইলেকট্রনটা আমাদের এখান থেকে ইজেক্ট হলো, এই ঘটনাটাকে আমরা কি বলবো, ফটো ইলেকট্রিক ইফেক্ট। কিন্তু এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে,
এই যে লাইটটা এসে আমার এখানে এসে পড়লো বা ফটো ইলেকট্রনস অথবা ফোটনস এসে আমাদের পড়লো, নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সি ফোটন আসার পরই আমাদের এখান থেকে কি ইলেকট্রন বের হবে, তার আগে আমাদের কোনো ইলেকট্রন বের হবে না। তাহলে যে ফ্রিকোয়েন্সির লাইট বা ফোটনস আসার পরই আমাদের ইলেকট্রন এখান থেকে ইজেক্ট হবে সেটাকে আমরা কি বলবো, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। যদি কোনো ফ্রিকোয়েন্সি লাইট লেস দ্যান থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হয় তাহলে সেই ফ্রিকোয়েন্সি থেকে আমরা কি ইলেকট্রন নির্গত হবে না। তার মানে আমাদের ইলেকট্রন এখান থেকে ইজেক্ট করতে গেলে কি আমাদের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির বেশি আমাদের এমন কিছু আমাদের ফ্রিকোয়েন্সির আমাদের লাইট এখানে ফেলতে হবে। তাহলে এখান থেকে আমরা কি কি অবজার্ভ করতে পারি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি যেটা আমরা বললাম যে এই ফ্রিকোয়েন্সি লাইট ফেলার পরই কি আমাদের ইলেকট্রন ইজেক্ট হওয়া শুরু করবে, সেই ফ্রিকোয়েন্সি বা মিনিমাম সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলবো। এবং এখান থেকে যে আমাদের যে লাইট বা ফোটো পড়ার পরে এখান থেকে যে ইলেকট্রনটা আমাদের নির্গত হচ্ছে বা ইজেক্ট করছে এর মধ্যে এটা একদম সাথে সাথে হচ্ছে, ফ্রিকোয়েন্টলি হচ্ছে, মানে এখানে কোনো টাইম ল্যাগ নেই। তাই এখানে হচ্ছে নো টাইম ল্যাগ, লাইট পড়লে ইলেকট্রন বেরোলো, লাইট পড়লে ইলেকট্রন বেরোলো, কখন, আফটার দ্য গেইনিং অফ দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, তারপরে লাইট পড়বে আর ইলেকট্রন বেরোবে, নো টাইম ল্যাগ। Then number of photoelectrons directly proportional to the intensity of the light and independent of frequency of light, মানে আমাদের যে লাইটটা এসে পড়ছে সেই লাইটটার ইন্টেন্সিটির উপর কি আমাদের নাম্বার অফ ফটো ইলেকট্রনস ডিরেক্টলি প্রপোর্শনাল ডিপেন্ডেন্ট সম্পর্ক রয়েছে। নাম্বার অফ ফটো ইলেকট্রনস যেটা আমাদের বের হচ্ছে সেটা আমাদের কি ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইন্টেন্সিটি অফ লাইট। লাইটের ইন্টেন্সিটির উপর কি ডিপেন্ড করছে, বাট ইনডিপেন্ডেন্ট অফ দ্য ফ্রিকোয়েন্সি অফ লাইট, লাইটের ফ্রিকোয়েন্সির উপর কখনো ডিপেন্ড করবে না। আমাদের এখানে আমাদের ফটো ইলেকট্রনস কেন বলা হচ্ছে, আলো পড়ার ফলেতে ইলেকট্রনটা আমাদের এখান থেকে নির্গত বা ইজেক্ট হচ্ছে, যার কারণে আমরা এটাকে ফটো ইলেকট্রন বলছি। এই যে পরিমাণ নাম্বার অফ ফটো ইলেকট্রনস আমাদের বের হবে সেটা আমাদের ডিরেক্টলি সম্পর্কে থাকবে কার সাথে, ইন্টেন্সিটি অফ দ্য লাইটের সাথে, বাট নট দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য লাইট। Then kinetic energy of photoelectrons directly proportional to the frequency of the light independent of the intensity of the light। আর যে ফটো ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি রয়েছে সেটা আমাদের ডিরেক্টলি প্রপোর্শনাল থাকবে কার সাথে, ফ্রিকোয়েন্সি অফ দ্য লাইট, মানে লাইটের সঙ্গে আমাদের কি ডিরেক্টলি প্রপোর্শনাল থাকবে। যদি আমাদের এটা কাইনেটিক এনার্জি হয়, এটা যদি ফ্রিকোয়েন্সি হয়, তাহলে আমাদের এইভাবে আমাদের গ্রাফটা হবে যে আমাদের ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে কাইনেটিক এনার্জি, বাট ইনডিপেন্ডেন্ট অফ দ্য ইন্টেন্সিটি অফ দ্য লাইট, বাট লাইটের ইন্টেন্সিটির উপর আমার কি ডিপেন্ড করবে না, প্যারালাল টু দ্য ইন্টেন্সিটি অ্যাক্সিস, মানে এর সাথে আমাদের ডিপেন্ড করছে না। দেন আমাদের কি এক্সপ্লানেশন অফ দ্য ফটো ইলেকট্রিক ইফেক্ট, এবং ফটো ইলেকট্রিক ইফেক্ট আমরা এক্সপ্লানেশন করব ক্যালকুলেশনের মাধ্যমে, যে টোটাল এনার্জি আমরা জানি এখান থেকে পাবো যে টোটাল এনার্জি, এটা ফটো ইলেকট্রিক ইফেক্টের যে টোটাল এনার্জিটা হচ্ছে, একটা হলো ওয়ার্ক ফাংশন প্লাস কাইনেটিক এনার্জি। এটা আমি তোমাদের বোঝাচ্ছি এইভাবে যে যখন এই যে ফটো ইলেকট্রিক ইফেক্টে যখন আমাদের যে লাইট এসে পড়লো একটা মেটাল সারফেসের উপর, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি গেইন করা বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি পর থেকে আমাদের কি ইলেকট্রন ইজেক্ট করা শুরু করলো, সেই ফ্রিকোয়েন্সির যে এনার্জিটা রয়েছে সেই এনার্জি লাইট যখন আমাদের ওই ফ্রিকোয়েন্সি যুক্ত যে এনার্জি, সেই এনার্জি যখন এসে পড়বে আমাদের মেটাল সারফেসের উপর, সেই এনার্জির জন্য আমাদের এখান থেকে কি ইলেকট্রন নির্গত হচ্ছে, সেই এনার্জিটাকে আমরা কি বলবো, ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক ফাংশন, তো আমরা ওয়ার্ক ফাংশন বলতে কি যে মিনিমাম বা লিমিটেড এনার্জি অ্যাপ্লাই করার পর আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্টটা শুরু হচ্ছে বা ফটো ইলেকট্রনস ইজেক্ট করছে, সেই মিনিমাম এনার্জিটাকেই বা আমরা কি বলবো, ওয়ার্ক ফাংশন। মানে ওয়ার্ক ফাংশন অ্যাচিভ করা, ওয়ার্ক ফাংশন বা এই যে ওয়ার্ক ফাংশন যে এনার্জি রয়েছে এই এনার্জি অ্যাচিভ করা না পর্যন্ত আমাদের কি ফটো ইলেকট্রনস এখান থেকে ইজেক্ট হবে না। তাহলে মনে করো আমরা এখানে 20 ইলেকট্রন ভোল্ট এনার্জি দিলাম, তো 20 ইলেকট্রন ভোল্ট এনার্জি দেওয়ার ফলে এখান থেকে আমাদের এই ইলেকট্রনটা 15 ইলেকট্রন ভোল্ট এনার্জি গেইন করে ইলেকট্রন বের করলো।
তার মানে কি কখন আমাদের ইলেকট্রনটা বের হলো, যখন এই ইলেকট্রনটা আমাদের 15 ইলেকট্রন ভোল্ট এনার্জি গ্রহণ করলো, কত থেকে 20 ইলেকট্রন ভোল্ট থেকে। এই 15 ইলেকট্রন ভোল্ট ইলেকট্রনই হবে ওয়ার্ক ফাংশন, মানে ওয়ার্ক ফাংশন তখনই বলবো যখন আমাদের ইলেকট্রনটা একটা নির্দিষ্ট এনার্জি নিয়ে আমাদের ইজেক্ট করবে। তার মানে এই 20 ইলেকট্রন ভোল্টের মধ্যে 15 ইলেকট্রন ভোল্ট যদি আমাদের ওয়ার্ক ফাংশন হিসেবে ব্যবহৃত, বাকি তাহলে কত থাকছে এনার্জি, বাকি আমাদের 5 ইলেকট্রন ভোল্ট থাকছে। সেই 5 ইলেকট্রন ভোল্টটা কি করবে, আমাদের ইলেকট্রন কি কাইনেটিক এনার্জি নিয়ে আমাদের এগিয়ে যাবে। আমরা এখান থেকে টোটাল এনার্জি কনসেপ্টটা পেয়ে যায়, টোটাল এনার্জি ইকুয়ালস টু ওয়ার্ক ফাংশন প্লাস কি কাইনেটিক এনার্জি। তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরিতে আমরা কি পাই, এনার্জি ইকুয়ালস টু এইচ ইন্টু ফ্রিকোয়েন্সি, দ্য ওয়ার্ক ফাংশনটা এইচ ইন্টু নিউ নট প্লাস কাইনেটিক এনার্জি, যেখানে নিউ নট ইকুয়ালস টু থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, কাইনেটিক এনার্জি রিলেশনটা পাই আমরা এইচ ইন্টু নিউ মাইনাস নিউ নট, যেখানে এইচ ইকুয়াল টু প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, আর এখানে নিউ নট ইকুয়ালস টু থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, থ্রেশহোল্ড এইভাবে আমরা কাইনেটিক এনার্জির সঙ্গে আমাদের কি ইকুয়েশনটা পাই। এরপর আমরা আলোচনা করব স্পেকট্রাম। হোয়াট ইজ স্পেকট্রাম? স্পেকট্রামের ডেফিনেশন কি, হোয়েন আ রেডিয়েশন ইজ পাস থ্রু আ স্পেকট্রোস্কোপ বা প্রিজম ফর দ্য ডিসপারশন অফ দ্য রেডিয়েশন দ্য প্যাটার্ন বা ফটোগ্রাফ অবটেন অন দ্য স্ক্রিন। মানে কোনো লাইট আমি এখানে প্রিজমে ফেললাম, সেখান থেকে আমাদের বিভিন্ন লাইট বেরোলো, সেটা যখন কোনো একটা পর্দার উপর ফেলবো সেখানে আমাদের কি কোনো লাইনের প্যাটার্ন তৈরি করবে, এখানে কি লাইনের প্যাটার্ন তৈরি করবে, এটাকে আমরা কি বলবো, স্পেকট্রাম। বিভিন্ন প্যাটার্ন ফর্ম করবে, এখানে কোনো একটা লাইট প্রিজমে পড়ার পর সেখান থেকে ডিসপারশনের প্রিজমের পিছনে যে একটা থাকবে আমাদের পর্দা বা স্ক্রিন থাকবে, সেই স্ক্রিনের উপর যখন লাইটটা এসে পড়বে তখন একটা প্যাটার্নস অফ লাইট ফর্ম করবে, সেই প্যাটার্নস অফ লাইটে বিক্ষিপ্ত বা যেটা যেভাবে থাকবে সেটাকে আমরা প্রোডাক্ট হিসেবে স্পেকট্রাম বলবো, স্পেকট্রাম অফ দ্য গিভেন রেডিয়েশন। স্পেকট্রাম আমাদের দু ধরনের হয়, একটা আমাদের কন্টিনিউয়াস স্পেকট্রাম, আর একটা আমাদের ডিসকন্টিনিউয়াস और লাইন স্পেকট্রাম। অ্যাকচুয়ালি আমরা ডিসকন্টিনিউয়াস বা লাইন স্পেকট্রাম নিয়ে আমাদের মেইনলি আমরা আলোচনা করব আজকে। তো ফার্স্ট রয়েছে আমাদের কি এমিশন লাইন স্পেকট্রাম। তো লাইন স্পেকট্রাম আবার দু ধরনের, একটা হচ্ছে আমাদের কি অ্যাবজর্পশন স্পেকট্রাম, একটা এমিশন স্পেকট্রাম। তো আমরা এখন আলোচনা কি এমিশন লাইন স্পেকট্রাম নিয়ে। তাহলে হোয়াট ইজ এমিশন লাইন স্পেকট্রাম? মনে করো কোনো একটা ম্যাটেরিয়াল রয়েছে এখানে, ঠিক আছে, এখানে আমি হিট দিলাম, হিট দিলে এই মেটেরিয়ালসের মধ্যে যে পার্টিকেলস বা অ্যাটম রয়েছে, সেই অ্যাটমটা কি গ্রাউন্ড স্টেট থেকে আমাদের কি এক্সাইটেড স্টেটে চলে গেল, এটা আমাদের এই অ্যাটমটা এখান থেকে এক্সাইটেড স্টেটে চলে গেল। এই আর আমরা সকলে জানি যে গ্রাউন্ড স্টেট ইজ আ স্টেবল স্টেট আর এক্সাইটেড স্টেট ইজ আ আনস্টেবল স্টেট। তাহলে এই যে অ্যাটমটা আমাদের এক্সাইটেড স্টেটে আসলো, তখন ও কি করবে, এই আনস্টেবল স্টেট থেকে ও এখান থেকে গ্রাউন্ড স্টেটে ফিরে আসবে বা ফিরে আসার চেষ্টা করবে। যখন সে গ্রাউন্ড স্টেটে ফিরে আসবে এক্সাইটেড স্টেট থেকে, তখন ও কি করবে, একটা এনার্জি রিলিজ করবে বা এমিট করবে। এই এমিটেড এনার্জি বা এমিটেড লাইট, এটাকে যখন আমরা প্রিজমের মধ্যে দিয়ে পাস করব, এখানে প্রিজমের ডিসপারশনের ফলে এখানে যে প্যাটার্ন, এখানে যে স্ক্রিন থাকবে সেই স্ক্রিনে বিভিন্ন ধরনের কি প্যাটার্ন ফর্ম করবে। এই প্যাটার্নের ফলে যে আমাদের স্পেকট্রাম হবে সেটাকে আমরা কি বলবো, এমিশন লাইন স্পেকট্রাম। পুরো ধাপে ধাপে বোঝো, এখানে যখন এক্সাইটেড স্টেট থেকে যখন আমাদের আনস্টেবল স্টেট থেকে গ্রাউন্ড স্টেট বা স্টেবল স্টেটে ফিরে আসে, তখন আমাদেরকে লাইট এমিটেড হচ্ছে, তাই ইট ইজ কল্ড এমিশন। এবং এই এমিটেড লাইট যখন আমরা প্রিজমের উপর ফেলছি, প্রিজমে কি ডিসপারশন হয়ে একটা স্ক্রিনের উপরে প্যাটার্ন তৈরি করছে। এই প্যাটার্নটা ফর্ম করার ফলে এখানে কি হচ্ছে, একটা স্পেকট্রাম তৈরি হচ্ছে। টোটাল এই কনসেপ্ট বা টোটাল এই ঘটনাকে ইনসিডেন্টকে আমরা কি বলছি, এমিশন লাইন স্পেকট্রাম। এই এমিশন লাইন স্পেকট্রাম আমরা অনলি হাইড্রোজেনের ক্ষেত্রে আলোচনা করব, যে হাইড্রোজেন স্পেকট্রাম, এই হাইড্রোজেন স্পেকট্রাম আমরা কি কি হাইড্রোজেন স্পেকট্রাম লাইন্স পাই, মেনলি এইসব নিয়ে ডিসকাস করবো। তাহলে হাইড্রোজেন স্পেকট্রাম আমরা কিভাবে পাবো, ফার্স্টে আমরা কি করলাম, অ্যান্ড ইলেকট্রিক এক্সাইটেশন আমরা অ্যাপ্লাই করলাম কার উপর, হাইড্রোজেন অ্যাটমিক গ্যাসের উপর। যে একটা হাইড্রোজেন অ্যাটমিক গ্যাস হয়েছে তার উপর কি করলাম আমরা, ইলেকট্রিক এক্সাইটেশন অ্যাপ্লাই করলাম। কি কন্ডিশনে, অ্যাট লো প্রেশার।
সুতরাং অ্যাট লো প্রেশারে আমরা হাইড্রোজেন অ্যাটমিক গ্যাসের উপর একটা ইলেকট্রিক এক্সাইটেশন অ্যাপ্লাই করার ফলে কি হচ্ছে এখানে ব্লুইশ লাইট এমিট করলে তখন আমরা কি করব, তা আমরা কি বলেছি, যখন আমরা কোনো হিট বা কোনো কিছু একটা ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করবো তার ফলে গ্রাউন্ড স্টেট থেকে যখন আমাদের কি এক্সাইটেড স্টেটে যাবে, সেই এক্সাইটেড স্টেট থেকে এখানে কি ফিরে আসছে, একটা ব্লুইশ লাইট এমিট করছে। সেই ব্লুইশ লাইটটা যখন when a ray of this light is passed through a prism, a spectrum of several isolated sharp lines is isolated। তার মানে কি সেই ব্লুইশ লাইটটা যখন প্রিজমের মধ্যে দিয়ে পাস করবো সেখান থেকে কি হলো ডিসপারশনের ফলে আমাদের যে পর্দাটা বা স্ক্রিনটা রয়েছে তার উপর কি ফর্ম করছে, আমাদের several isolated sharp lines is obtained। The wavelength of various lines show that spectrum lines line visible ultraviolet and infrared region। তার মানে আমাদের যে পর্দা বা স্ক্রিনের উপর যে আমাদের প্যাটার্নস অফ লাইন আমাদের ফর্ম হচ্ছে সেগুলো আমাদের তিন ধরনের রিজনে তারা লাইক বা বিলং করবে। সেটা কি কি, ভিজিবল ওয়েভলেন্থে থাকবে, আলট্রাভায়োলেট রেঞ্জে থাকবে এবং ইনফ্রারেড রেঞ্জে থাকবে। তো চলো আমরা পরবর্তী ডিটেলসে দেখে নিচ্ছি যে কি কি হাইড্রোজেন স্পেকট্রাল লাইন্স আমরা পাবো। হাইড্রোজেন spectral lines group into the different series। তাহলে আমরা কি ধরনের আমরা হাইড্রোজেন স্পেকট্রাল লাইন্স পেলাম যখন প্যাটার্নটা পেলাম। ফার্স্ট আমরা পেলাম কি লাইম্যান সিরিজ, তারপর আমরা পেলাম বামার সিরিজ, তারপর আমরা প্যাশন, ব্র্যাকেট এন্ড প্রিফার্ন। তাহলে আমরা কি ধরনের সিরিজ পেলাম, ফার্স্ট পেলাম আমরা লিম্যান সিরিজ, তারপর আমরা পেলাম বামার সিরিজ, তারপর আমরা পেলাম প্যাশন সিরিজ, তারপর আমরা পেলাম ব্র্যাকেট সিরিজ, তারপর আমরা পেলাম কি প্রিফার্ন। এই পাঁচ ধরনের কি স্পেকট্রাল লাইন্সের সিরিজ আমরা কি হাইড্রোজেনের এমিশন স্পেকট্রামের ক্ষেত্রে পাবো। তাহলে আমরা লিম্যান সিরিজ কখন বলবো সেটা আমি তোমাদের এখন এক একটা সিরিজ তোমাদের ডিসকাস করছি। যখন মনে করো এখানে আমাদের এরকম আমাদের কি রয়েছে কক্ষপথ রয়েছে, ফার্স্ট আমাদের রয়েছে n equals to 1, দিস ইজ দ্য গ্রাউন্ড স্টেট, এটা n equals to 2, n equals to 3, n equals to 4, এটা আমাদের n equals to 5। আমরা লিম্যান সিরিজ তখন বলবো যখন আমাদের এই n1 বা গ্রাউন্ড স্টেট বা এটাকে আমরা লোয়ার স্টেটও বলতে পারি, গ্রাউন্ড স্টেটও বলা যায়, লোয়ার এনার্জি স্টেট n equals to 1, যখন আমাদের ইলেকট্রন যখন আমাদের কোনো অ্যাটম যখন আমাদের এই 1 বা n1 বা n যখন 1 থাকবে তখন এসে পড়বে, তখন আমাদের যে লাইন্স তৈরি হবে সেটাকে আমরা কি বলবো লিম্যান সিরিজে থাকবে। তখন সেই লাইন্সগুলো যখন 1 এসে পড়বে, মানে 2 থেকে 1 আসলো, 3 থেকে 1 আসলো, n equals to 4 থেকে 1 আসলো, যখনই আমাদের কোনো এরকম এক্সাইটেড স্টেট থেকে আমাদের যখন এই 1 নম্বর স্টেটে বা 1 নম্বরে ফিরে আসবে তখনই আমরা সেটাকে কি বলবো লিম্যান সিরিজ বলবো। এখানে দেখতে পাচ্ছি n1 1, কারণ n2 আমাদের 2 3 ডট দিয়ে পর্যন্ত যাচ্ছে, এবং এটা এই স্পেকট্রাল রিজনটা আমাদের কিসের মধ্যে পড়বে, আলট্রাভায়োলেট রিজনের মধ্যে পড়বে। আর তারপর বামার সিরিজ কখন বলবো, বামার সিরিজ তখন বলবো যখন আমাদের কি 2 এ এসে পড়বে, 3 থেকে 2তে আসবে, এখন 4 থেকে 2তে আসবে, 5 থেকে 2তে আসবে, তখন সেটাকে আমরা এটাকে বলবো আমরা লিম্যান। যখন 1 এ এসে পড়বে, যখন 2তে এসে পড়বে তখন সেটাকে বলবো আমরা বামার। যখন আমাদের 4 থেকে 3 এসে পড়বে, 5 থেকে 3 এসে পড়বে, n equals to 3, তখন সেটাকে আমরা বলবো প্যাশন। এই তিনটে আমাদের মেইনলি মনে রাখতে হবে। তাহলে যখন আমাদের n equals to 1 এ এসে পড়বে 2 3 বা 4 থেকে, তখন সেটাকে বলবো আমরা লিম্যান সিরিজ। যখন আমাদের n equals to 2 তে এসে পড়বে 3 অথবা 4 অথবা 5 থেকে, তখন সেটাকে আমরা বলবো বামার সিরিজ। আর যখন আমাদের n equals to 3 তে এসে পড়বে 4 5 6 বা 7 থেকে উপর থেকে যদি আমাদের ইনফিনিট থেকে যদি আমাদের 3 এ এসে পড়ে, যখনই আমরা 3 এসে পড়বে সেটাকে আমরা কি বলবো প্যাশন সিরিজের মধ্যে সেই লাইন্সটা আমাদের থাকবে। তাই আমরা দেখছি লিম্যান সিরিজ আমাদের যে ওয়েভলেন্থটা থাকে যে আমাদের এটা সেটা আমাদের আলট্রাভায়োলেট রিজনে থাকে, আমাদের বামার সিরিজটা থাকে আমাদের ভিজিবল লাইনে রেঞ্জের মধ্যে, এবং প্যাশন সিরিজটা থাকে আমাদের কি ইনফ্রারেড রিজনের মধ্যে। এই তিনটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। এরপর আমরা ক্যালকুলেশন করব কি নাম্বার অফ স্পেকট্রাল লাইন্স, মানে যে স্পেকট্রাল লাইন্সগুলো বের হচ্ছে সেই জেনারেল ফর্মে আমাদের কি করে টোটাল নাম্বার অফ স্পেকট্রাল লাইন্স আমরা বের করব। ফর্মুলাটা হচ্ছে n2 - n1 ইন্টু n2 - n1 - 1/2, যেখানে আমাদের n2 ইকুয়ালস টু কি হায়ার এনার্জি লেভেল এবং n1 ইকুয়ালস টু কি আমাদের লোয়ার এনার্জি লেভেল, মানে n1 নিচে n2 নিচে। এই n2 থেকে n1 এ যখন আমাদের
আসবে, সেখান থেকে আমাদের যে লাইন ফর্ম হবে, সেখান থেকে আমরা কতগুলো লাইন আমরা ফর্ম করতে পারবো সেটাই আমাদের এখানে বের করতে হবে। টোটাল নাম্বার অফ স্পেকট্রাল লাইন্স সেটা বের করার জন্য আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে। যদি আমাদের ইফ n1 ইকুয়ালস টু 1 হয় এবং n2 ইকুয়ালস টু n হয়, তাহলে আমাদের ফর্মুলাটা হবে কি n ইন্টু n মাইনাস 1/2। এটা কোন ক্ষেত্রে হবে? যখন আমাদের n1 ইকুয়ালস টু 1 গ্রাউন্ড স্টেটে থাকবে এবং n2 n হবে, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। বাট জেনারেল ফর্মে আমরা n2 মাইনাস n1 n2 মাইনাস n1 মাইনাস 1/2 ফর্মুলাটা ইউজ করবো। বাট বি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ স্পেকট্রাল লাইন্স হুইচ ফলস ইন এ পার্টিকুলার সিরিজ, মানে লিমেন সিরিজ, বামার সিরিজ, প্যাশন সিরিজ, পিফান সিরিজ, ব্র্যাকেট সিরিজ, এই যে পার্টিকুলার যে একটা সিরিজ রয়েছে, সেই এক একটা নির্দিষ্ট সিরিজের মধ্যে আমাদের নাম্বার অফ স্পেকট্রাল লাইন্স কী করে বের করবো সেটা বের করার জন্য আমাদের n2 মাইনাস n1 এই ফর্মুলাটা ইউজ করতে হবে। মনে করো আমাদের যে লিমেন সিরিজ রয়েছে, লিমেন সিরিজে আমরা কি জানি n1 মানে ফর লিমেন, লিমেন সিরিজের ক্ষেত্রে আমরা কি জানি, লিমেন সিরিজের ক্ষেত্রে n1 ইকুয়ালস টু 1। তাহলে আমরা লিমেন সিরিজের ক্ষেত্রে যদি আমাদের n2 ইকুয়ালস টু 4, তো 4 থেকে যদি আমাদের একে এসে পড়ে সেই ক্ষেত্রে আমাদের কতগুলো স্পেকট্রাল লাইন্স পাবো? সেক্ষেত্রে লিমেন সিরিজের ক্ষেত্রে আমরা পাবো 4 মাইনাস 1 ইকুয়ালস টু 3 স্পেকট্রাল লাইন্স। তাহলে সেটা এখানে বলেছে নাম্বার অফ স্পেকট্রাল লাইন্স হুইচ ফলস ইন আ পার্টিকুলার সিরিজ n2 মাইনাস 1। এভাবে আমাদের ফর্মুলা দিয়ে আমাদের এই স্পেকট্রাল লাইন্সের নাম্বার বের করতে পারবো। তো লাস্ট আজকে যে টপিকটা আমরা আলোচনা করবো সেটা হলো কি আমাদের রিডবার্গ ফর্মুলা। সায়েন্টিস্ট রিডবার্গ ছিলেন, তিনি এই ফর্মুলাটা দিয়েছিলেন। তিনি কি বললেন? 1890 খ্রিস্টাব্দে রিডবার্গ গেভ আ ভেরি সিম্পল থিওরিটিক্যাল ইকুয়েশন অফ দ্য ফর দ্য ক্যালকুলেশন অফ দ্য ওয়েভলেন্থ অফ দ্য ভেরিয়াস লাইন্স অফ হাইড্রোজেন লাইন স্পেকট্রাম। মানে যে হাইড্রোজেন লাইন স্পেকট্রামে যেসব আমরা লাইনগুলো পাই, কী কী লাইন পাই? যেসব সিরিজ রয়েছে, লিম্যান সিরিজ, এই লিম্যান সিরিজ, প্যাশন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, পিফান সিরিজের মধ্যে সব লাইনগুলো রয়েছে, ওই লাইনগুলোর ওয়েভলেন্থ ক্যালকুলেশন করার জন্য রিডবার্গ কী করলেন? একটা থিওরিটিক্যাল ইকুয়েশন বের করলেন ওই লাইন্সের ওয়েভলেন্থ বের করার জন্য। সেই ইকুয়েশনটা কি? 1/λ বা ওয়েভলেন্থ ইকুয়ালস টু r/z² ইন্টু 1/n1² মাইনাস 1/n2², যেখানে r ইকুয়ালস টু কি রিডবার্গ কনস্ট্যান্ট। আর এই রিডবার্গ কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে 109678 পার সেন্টিমিটার, যেটা ভ্যালুটা তোমাদের মনে রাখতে হবে কি 109678 পার সেন্টিমিটার। এবং আর 1/r এর ভ্যালু হলো 912 অ্যাংস্ট্রম, যেটা আমাদের কি ক্যালকুলেশনের সময় কাজে লাগবে, ক্যালকুলেশনে এটা আমাদের কি কাজে লাগবে। তো 1/r এর ভ্যালুটা তোমাদের মনে রাখতে হবে কি 912 অ্যাংস্ট্রম। এই ফর্মুলার মাধ্যমে আমরা এখান থেকে কি ওয়েভলেন্থ পেয়ে যাব। তাহলে এইভাবে আমরা কি এই রিডবার্গের ফর্মুলার মাধ্যমে যে হাইড্রোজেন যে স্পেকট্রাম লাইন্স রয়েছে বিভিন্ন সিরিজের, সেই লাইন্সগুলো ওর যে ওয়েভলেন্থ থাকে নির্দিষ্ট ওয়েভলেন্থ, সেটা আমরা বের করতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।